নমস্কার বন্ধুরা, গল্প বন্ধুর দরবারে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে চলেছি সত্যজিৎ রায়ের অতিথি। এই গল্পটি একটি অসাধারণ গল্প, আপনারা শুনলেই বুঝতে পারবেন, এবং এই গল্পটি থেকে আমরা মানব জীবনে কিছু শিক্ষাও পেতে চলেছি, এটুকু কিন্তু আমরা বলতে পারি। এই গল্পে আমি তো কণ্ঠ দিয়েছি, আমার সঙ্গে সঙ্গে অন্য যারা কণ্ঠ দিয়েছেন তারা হলেন দেবব্রত, সৌমিতা, অরিন্দম এবং অরিন্দম। হ্যাঁ, দুই অরিন্দম, অর্থাৎ এতদিন আপনারা শুনছেন অরিন্দম ঘোষের কণ্ঠ। আজকে কিন্তু অরিন্দম ঘোষের সঙ্গে সঙ্গে আমাদের সাথে আছে অরিন্দম চক্রবর্তী। তো চলুন এখন আমরা শুনে নিই শ্রী সত্যজিৎ রায়ের লেখা এক অসাধারণ গল্প, অতিথি। গল্প শুরুর আগে আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, আমাদের চ্যানেল গল্প বন্ধুকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। মন্টু কদিন থেকেই শুনেছে তার মা বাবার মধ্যে কথা হচ্ছে দাদুকে নিয়ে। মন্টুর ছোট দাদু, মার ছোট মামা। দাদুর চিঠিটা যখন আসে তখন মন্টু বাড়ি ছিল। মা চিঠি পড়ে প্রথমে আপন মনে বললেন, বোঝো ব্যাপার। তারপর বাবাকে ডেকে বললেন, ওগো শুনছো? বাবা বারান্দায় বসে মুচির জুতো মেরামত করা দেখছিলেন। মুখ না তুলেই বললেন, বলো। মা চিঠি হাতে বেরিয়ে এসে বললেন, মামা আসছেন। মামা? আমার ছোট মামা গো। বাবার ঘাড় ঘুরে ভুরু কপালে উঠে গেল। বলো কি, তিনি বেঁচে আছেন? এই তো চিঠি। মামার যে চিঠি লেখার মতো বিদ্যে আছে সেটাই তো জানতাম না। বাবা আরামকে ধারায় হাতল থেকে চশমাটা তুলে পড়ে নিয়ে মার দিকে হাত বাড়িয়ে দিলেন। কই কই দেখি দেখি। এক পাতার চিঠিটা পড়ে বাবাও বললেন, বোঝো। মা ততক্ষণে মোড়ায় বসে পড়েছেন। একটা খটকা লেগেছে দুজনেরই, সেটা বেশ বুঝতে পারছে মন্টু। বাবাই প্রশ্নটা করলেন, তা আমাদের ঠিকানা পেলেন কোথায় বলো তো? আর ওর ভাগ্নির সঙ্গে যে সুরেশ বোস নামে একজনের বিয়ে হয়েছে, আর তারা যে এই মামুদপুরেই থাকে, সেটাই বা জানলেন কি করে? মা একটুক্ষণ ভুরু কুঁচকে থেকে বললেন, শীতল মামা আছেন তো, তার কাছেই জেনেছেন হয়তো। শীতল মামা? আহ, তোমার আবার কিছু মনে থাকে না। মামাদের পড়শি ছিলেন নীলকণ্ঠপুরে। কত যাতায়াত ছিল আমাদের বাড়িতে, তুমিও তো দেখেছো। বাজি ফেলে 56টা রাজভোগ খেলেন আমাদের বিয়েতে। সেই নিয়ে কত হাসাহাসি। ও হ্যাঁ 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 হ্যাঁ। ছোট মামার সঙ্গে তো খুব মিতালি ছিল। গোড়ার দিকে মামা যে চিঠি দিতেন, সেও তো শুনেছি শীতল মামাকে। এ বাড়িতেও তো এসেছেন না? বাহ, আসেননি? রানুর বিয়েতেই তো এলেন। হ্যাঁ ঠিক ঠিক। আচ্ছা, কিন্তু তোমার ছোট মামা তো শুনেছিলাম সন্ন্যাসী হয়ে গেছেন। তাই তো জানতাম, তিনি আবার হঠাৎ আমার এখানে আসছেন কেন, সেটা তো বুঝলাম না। বাবা একটু ভেবে বললেন, অবশ্যই আসতেই যদি হয়তো তোমার কাছে ছাড়া আর কার কাছেই আসবেন বলো? তোমার বাপ মা, বড় মামা, বড় মামি সবাই তো পরলোকে। বড় মামার ছেলে থাকে কানাডায়, মেয়ে সিঙ্গাপুর। তুমি ছাড়া আর তার কে আছে? তা তো বুঝলাম, কিন্তু যে লোকটাকে প্রায় চোখেই দেখিনি, তাকে মামা বলে চিনব কি করে? মামা যখন বাড়ি ছেড়ে চলে যান, তখন আমার বয়স 2 বছর, আর ওনার 16 কি 17। আচ্ছা, ওনার একখানা ছবি আছে না তোমার সেই পুরনো অ্যালবামে? তোমার যা কথা, সে চেহারা আর এখনকার চেহারা
তখন মামার বয়স 15 আর এখন 60। সত্যিই খুব মুশকিলে পড়া গেল। ঘর তো একখানা বাড়তি আছেই, বিনুর ঘর, কিন্তু কি খায় না খায় কিছু তো জানা নেই। খাবে আবার কি? আমরা যা খাবো তাই খাবে। আমরা যা খাবো মানে কি? যদি সাধু হয়ে থাকেন তাহলে তো নিরামিষ খাবে। কে তো আরো ঝক্কি, 5 রকম পদের কম তো হবে না তার। চিঠির ভাষা দেখে তো সাধু টাধু বলে মনে হচ্ছে না, দিব্যি আমাদের মতোই লেখা। ইংরেজিতে তারিখ লিখেছে, ইংরেজি কথা ব্যবহার করছে, এই তো আননেসেসারি। নিজের ঠিকানা তো দেয়নি। তা দেয়নি। আর সোমবারেই আসছেন বলে লিখেছেন। মা বাবা দুজনেই খুব ভাবনায় পড়েছেন বলে মনে হলো মন্টুর। সত্যি, যে মামাকে কেউ কোনোদিন চোখেই দেখেনি তাকে তো মামা বলে মনে করাই মুশকিল। মন্টুর এই দাদুর কথা বড়জোর একবার কি দুবার শুনেছে। স্কুলে পড়া শেষ হবার আগেই দাদু বাড়ি ছেড়ে চলে যায়। তারপর এই 45 বছরের গোড়ায় কয়েকটা বছরের পর তার আর কোনো খবর পাওয়া যায়নি। মা বলতেন তিনি নিশ্চয়ই মরে গেছেন। মন্টুর দু একবার মনে হয়েছে দাদু যদি হঠাৎ একদিন ফিরে আসেন তাহলে বেশ হয়, কিন্তু তারপরেই মনে হয়েছে সেরকম কেবল গল্পেই শোনা যায়। তাও গল্পে ঘর পালানো লোক অনেকদিন পরে ফিরে এলে তাকে চেনবার লোক থাকে, এখানে তাও নেই। দাদু এলো কি দাদু সেজে অন্য লোক এলো তাও বলার জন্য নেই। দাদু অবশ্যই লিখেছেন বেশি দিন থাকবেন না, ওই দিন 10। বাংলাদেশ ছোট মফস্বল শহরেই দাদুর ছেলেবেলা কেটেছে। সেই বাংলাদেশ দেখার ইচ্ছে হয়েছে দাদুর। নিজের দেশ নীলকণ্ঠপুরে এখন তো আর যাওয়া যায় না, কারণ সেখানে এখন আর কেউ নেই। তাই মামুদপুরেই আসতে চান। তাও এখানে একজন তো ভাগিনী তো আছে। মন্টুর বাবা এখানে ওকালতি করেন। মন্টুর দিদির বিয়ে হয়ে গেছে, সে থাকে রিসরায়। দাদা কানপুরে হোস্টেলে থেকে পড়ে IIT-তে। রবিবারের মধ্যে মা সব ব্যবস্থা করে ফেললেন। দোতলার পশ্চিমের ঘরের খাটে নতুন বিছানার চাদর, বালিশের ওয়ার, দাদুর জন্য সাবান, তোয়ালে, গামছা সবই এসে গেল। ট্রেনে আসবেন বলে দাদু নিজেই সুরেশ বোসের বাড়ি কোথায় জেনে নিয়ে সাইকেল রিক্সায় চলে আসবেন। তারপর যা থাকে কপালে। বাবা আজই সকালে বলেছেন মামা হোক আর না হোক, লোকটা যদি সভ্যভব্য মিশুকে হয় তাহলে একরকম চলে যাবে, না হলে এই 10টা দিন হুজ্জতের এক শেষ। ভাল লাগে না বাপু, বললেন মা। সাপ না ব্যাং না বিচ্ছু কিছু জানা নেই। এখন সামলাও ঝক্কি, ঠিকানাও দিল না লোকটা। তাহলে না হয় কোনো একটা ছুতোয় না করে দেওয়া যেত, এ যেন একবারে পণ করে ঘাড়ে এসে চাপা। মন্টুর মনের ভাব কিন্তু অন্যরকম। তার বাড়িতে অনেক দিন কেউ এসে থাকেনি। এখন তার গ্রীষ্মের ছুটি, সারাটা দিন সে বাড়িতেই থাকে। খেলার সাথীর অভাব নেই, সিধু, অনিশ, রথিন, ছোটকা। কিন্তু বাড়িতে একজন বাড়তি লোকের মজাটাই আলাদা। সারাক্ষণ শুধু মা আর বাবাকে দেখতে কি ভালো লাগে। আর দাদু কি দাদু নয়, মজাটাও কি কম। এ যেন একটা রহস্য অ্যাডভেঞ্চার। যদি দাদু না হয় আর যদি বদমতলবে দুষ্ট কোনো লোক আসে, সেটা যদি মন্টু ধরে দিতে পারে তাহলে তো দারুণ হবে। সোমবার সকাল 10:30 থেকে সদর দরজার বাইরে ঘোরাঘুরি করার পর 11:15টার সময় মন্টু দেখলো একটা সাইকেল রিক্সা আসছে তাদের বাড়ির দিকে। গাড়িতে একজন লোক বসে, তার হাতে একটা মিষ্টির হাঁড়ি আর পায়ের কাছে এক চামড়ার সুটকেস। লোকটা সুটকেসের উপর একটা পা তুলে দিয়েছে। ইনি সাধু নন, অন্তত সাধুর মতো পোশাক তো পরেন না, ধুতি পাঞ্জাবিও নয়, প্যান্ট শার্ট,
মা বলেছিলেন বয়স 60-এর উপর, কিন্তু বেশি বুড়িয়ে যাননি। মাথার চুলও বেশি পাকেনি। চোখে চশমা আছে, তবে পাওয়ার খুব বেশি নয়। রিকশাকে ভাড়া চুকিয়ে দিয়ে বাক্স মাটিতে নামিয়ে রেখে ভদ্রলোক মন্টুর দিকে ফিরে দেখে বললেন, তুমি কে? দাড়ি গোঁফ নেই, নাকটা চোখা, চোখ দুটো ছোট হলেও উজ্জ্বল। মন্টু সুটকেসটা হাতে তুলে নিয়ে বলল, আমার নাম সাত্তকী বোস। অর্জুনের সারথি? না, সুরেশ বোসের পুত্র। এই ভারী সুটকেস বইতে পারবে তুমি? ওতে বই আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ পারবো। তবে চলো। ভিতরের বারান্দায় উঠতেই মা এগিয়ে এসে প্রণাম করলেন ভদ্রলোককে। ভদ্রলোক মিষ্টির হাঁড়িটা মার হাতে দিয়ে বললেন, তোমার নাম সুহাসিনী তো? হ্যাঁ। তোমার স্বামী তো উকিল, সে বোধহয় কাজে বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এইভাবে এসে পড়লাম, খুব কিন্তু কিন্তু বোধ করছিলাম জানো, কিন্তু শেষে মনে হলো দিন দশেক হয়তো এই বুড়োকে বরদাস্ত করতে তোমাদের খুব অসুবিধে হবে না। তাছাড়া শীতলদা তোমাদের এত প্রশংসা করলেন, কিন্তু বুঝতে তো পারি আমি যে সত্যি তোমার মামা তার তো কোনো প্রমাণ নেই। কাজেই সেদিক দিয়ে আমি কিছু দাবিও করব না। একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কটা দিনের জন্য, এইটাই ভেবে নিতে হবে তোমাদের। মন্টু লক্ষ্য করছিল যে মা মাঝে মাঝে আর চোখে দেখছেন ভদ্রলোকের দিকে। এবার বললেন, আপনি চান টান করবেন তো? খুব বেশি যদি অসুবিধা না হয়। না না, অসুবিধে কেন? মন্টু, এনাকে দোতলায় নিয়ে গিয়ে দেখিয়ে দাও তো চানের ঘরটা। আর আপনি কি খান টান সে তো জানা নেই, তাই। আমি সর্বভোগ, যা দেবে তাই খুশি মনে খাবো। কথাটা বাড়িয়ে বলছি না কিন্তু। তুমি স্কুলে পড়ো? দোতলায় উঠতে উঠতে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন মন্টুকে। হ্যাঁ, সত্যভামা হাই স্কুল, ক্লাস 7। মন্টু একটা কথা না জিজ্ঞেস করে পারল না। আপনি বুঝি সাধু নন? সাধু? মা বলছিলেন আপনি সাধু হয়ে গেছেন। ও সাধু টাধু তো অনেক কালের কথা ভাই। যখন প্রথম বাড়ি থেকে বেরোই তখন গেলাম হরিদ্বার। বাড়িতে একদম ভালো লাগতো না, তাই বেরিয়ে পড়লাম। একজন সাধুর কাছে গিয়েছিলাম বটে কিছুদিন, ঋষিকেশে। তারপর সেখানেও আর ভালো লাগলো না, তাই আবার বেরিয়ে পড়লাম। তারপর সাধু দাদুর কাছে আর যাই। দুপুরে খাবার যা ছিল সেই ভদ্রলোক সত্যি খুব খুশি মনে চেঁচে পুচে খেলেন। আমিষে কোনো আপত্তি নেই, মাছ ডিম দুই খেলেন। মন্টুর মনে হলো মা একটু নিশ্চিন্ত হয়েছেন। মন্টুর যদিও ভদ্রলোককে দাদু বলতে ইচ্ছে করছিল, সে লক্ষ্য করল মা একবারও মামা বললেন না। যখন দইয়ের প্লেটটা পাতে তুলেছেন ভদ্রলোক, তখন যেন কতকটা কথা বলার জন্যই মা বললেন, বাংলা রান্না অনেকদিন খাওয়া হয়নি বোধহয়। ভদ্রলোক হেসে বললেন, গত দুদিনে কলকাতায় খেয়েছি, তার আগে কতদিন খাইনি বললে বিশ্বাস করবে না। মা আর কিছু বললেন না। মন্টুর ইচ্ছা হচ্ছিল যে জিজ্ঞেস করে, বাংলা রান্না খাননি কেন, কোথায় ছিলেন আপনি এতদিন? কিন্তু শেষ পর্যন্ত সেটা আর জিজ্ঞেস করলে না। ভদ্রলোক যদি ধাপ্পাবাজ হয়ে থাকেন, তাহলে তাকে গুল মারার সুযোগ দেওয়াটা কোনো কাজের কথা নয়। উনি নিজে যদি বলতে চান তো বলুন, কিন্তু উনি নিজেও কিছু বললেন না। 40 বছরের উপর যে লোক নিরুদ্দেশ ছিল,
তার তো অনেক কিছুই বলার থাকা উচিত। তাহলে এই লোকটা এত চুপচাপ কেন? বাবার গাড়ির আওয়াজ পেল মন্টু। তখন সে দোতলায়। সে দেখেছে ভদ্রলোক তখন হাতে একটা বই নিয়ে বিছানায় শুয়ে বিশ্রাম করছেন। তার আগে মন্টু আধ ঘন্টা কাটিয়েছে ভদ্রলোকের সঙ্গে। সে ঘরের বাইরে ঘুরঘুর করছে দেখে ভদ্রলোক নিজেই তাকে ডাকেন। ওহে অর্জুনের সারথি! মন্টু গিয়ে ঢোকে ভদ্রলোকের ঘরে। এসো, আমার কাছে এসো, বললেন ভদ্রলোক। তোমাকে কিছু জিনিস দেখাই। মন্টু খাটের পাশে গিয়ে দাঁড়ালো। এটা কি? জিজ্ঞেস করলেন ভদ্রলোক। একটা তামার পয়সা। কোথাকার? মন্টু পয়সার গায়ে লেখাটা পড়তে চেষ্টা করলো, কিন্তু পারল না। এটাকে বলে লেপটা, গ্রিস দেশের পয়সা। আর এটাও মন্টু বলতে পারল না। এটা তুর্কির পয়সা, এক কুরু। আর এটা রোমানিয়ার পয়সা, একে বলে মনি। আর এটা ইরাকের ফিল। এছাড়া আরো 10 দেশে 10 রকমের পয়সা মন্টুকে দেখালেন ভদ্রলোক। তার একটাও মন্টুর আগে কখনো দেখেওনি, তার নামও শোনেনি। এসব কিন্তু তোমার জন্য। মন্টু অবাক। ভদ্রলোক বলেন কি? অনিশের কাকাও পয়সা জমান। উনি মন্টুকে বুঝিয়েছেন যারা এই কাজ করে তাদের বলে নিউমিসম্যাটিস্টস। কিন্তু অনিশের কাকার মোটেই এত রকম পয়সা নেই, সেটা মন্টু জানে। আমি তো জানতাম, যেখানে যাচ্ছি সেখানে আমার একজন নাতি আছে, তার জন্য এনেছি এসব পয়সা। মন্টু মহা ফুর্তিতে পয়সাগুলো নিয়ে নিচে নেমে এলো মাকে দেখাতে। ঘরে ঢুকতে গিয়ে বাবার গলা পেয়ে সে থমকে গেল। এই লোকটার বিষয়ে কথা বলছেন বাবা। 10 দিনটা কিন্তু খুবই বাড়াবাড়ি। ওনাকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে যে আমাদের মনে সন্দেহ আছে। অতিরিক্ত খাতির না করলে ভদ্রলোক আপনিই মানে বিদায় নেবেন। আর কোনো রকম রিস্ক নেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। আজ সুধীরের সঙ্গে কথা বলেছিলাম, সেও অ্যাডভাইস দিল আলমারি টালমারি সব ভালো করে বন্ধ করে রাখতে। মন্টু তো আর সব সময় পাহারা দেবে না, তার বন্ধু বান্ধব আছে, খেলাধুলা আছে। আমি কাজে বেরিয়ে যাব, বাড়িতে তুমি আর ওই সদাশিব আবার কাজ না থাকলেই ঘুমোই। তুমিও যে দুপুরে ঘুমাও না তা তো নয়। একটা কথা তোমায় বলি, বললেন মন্টুর মা। কি? এনার সঙ্গে কিন্তু মায়ের আদল আছে। তোমার তাই মনে হলো? সেই রকম টিকালো নাক, চোখের চাহনিও যেন সেই রকম। আহা, আমি তো বলছি না যে ইনি তোমার মামা নন, কিন্তু মামা লোকটি কেমন তা তো কিছুই জানি না আমরা। লেখাপড়া করেননি, কোনো ডিসিপ্লিন নেই, ছন্নছাড়া জীবন। আমার মোটেই ভালো লাগছে না ব্যাপারটা। বাবার কথা থামলে পরে মন্টু ঘরে ঢুকলো। এই ঘন্টা কয়েকের মধ্যে মন্টুর ভদ্রলোককে বেশ ভালো লেগেছে। বাবার কথাগুলো সে পছন্দ করেনি। হয়তো পয়সাগুলো দেখলে বাবার মনটা ভদ্রলোকের প্রতি একটু নরম হবে। এই কয়েন উনি দিলেন? মন্টু মাথা নেড়ে হ্যাঁ বলল। উনি কি এইসব জায়গায় গেছেন বলে বললেন নাকি? তাও ভালো, এই জিনিস এখন কলকাতায় কিনতেও পাওয়া যায়। চৌরঙ্গিতে এর দোকান আছে। 4:30 নাগাদ দোতলা থেকে নেমে এলেন ভদ্রলোক। তারপরেই বাবার সঙ্গে আলাপ হলো। আপনার ছেলের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে, বললেন ভদ্রলোক। হ্যাঁ, ও তাই বলছিল। মায়ের মতো বাবাও ঘন ঘন দৃষ্টি দিচ্ছেন ভদ্রলোকের দিকে। আমি দেখেছি কম বয়সী ছেলেদের সঙ্গে আমার খুব চট করে ভাব হয়ে যায়। ভবগুরুদের বোধহয় ওরাই সব থেকে ভালো বোঝে। আচ্ছা, আপনি বুঝি সারা জীবনই ঘুরেছেন? তা ঘুরেছি,
এক জায়গায় বসে থাকা ধাতেই ছিল না আমার। আমরা আবার গুছানো জীবনটাই বুঝি। উদ্দেশ্য হারাভাবে ঘোরাঘুরি আমাদের ঠিক পোষায় না। রোজগার আছে, সংসারের দায়িত্ব আছে, সন্তান পালন আছে। আপনি তো বিয়ে করেননি, তাই না? না। ভদ্রলোক একটু চুপ থেকে বললেন, সুহাসিনীর বোধহয় মনে নেই। ওর এক প্রমাতামহ, আমার এক দাদু, তারও ঠিক এই প্রবৃত্তি ছিল। উনি 13 বছর বয়সে ঘর ছাড়া হন। আমি তো অল্প দিনের জন্য হলেও ফিরেছি, উনি আর একেবারেই ফেরেননি। মন্টু দেখল বাবা মার দিকে ফিরলেন। এটা জানতে তুমি? জানলেও এখন আর মনে নেই, বললেন মা। বিকেলে চা খাবার পর এক ব্যাপার হলো। মন্টুর বন্ধুরা কদিন থেকেই শুনেছে যে সোমবার তার এক দাদু আসবে, যাকে দাদু বলে চেনার কোনো উপায় নেই। তারা ভারী কৌতূহলী হয়ে এলো সেই দাদুকে দেখতে। 4-5টি 10-12 বছরের ছেলে একসঙ্গে দেখে দাদুও খুব খুশি। সবাইকে তিনি নিয়ে বেরিয়ে পড়লেন। লাঠি হাতে নিয়ে মিত্তিরদের বাড়ি পেরিয়ে মাঠটার এক ধারে কদম গাছটার তলায় বসে দাদু বললেন, তুয়ারেগ কাকে বলে জানো? সকলেই মাথা নেড়ে না বলল। সাহারা মরুভূমি জানো তো? সেই সাহারায় তুয়ারেগ বলে একরকম যাযাবর জাতি বাস করে। দরকার হলে তারা দস্যুবৃত্তি করে। সেই তুয়ারেগের কবলে পড়ে একজন লোক কিভাবে রক্ষা পেয়েছিল বুদ্ধির জোরে, সেই গল্প বলি তোমাদের। দাদুর গল্প ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো শুনলে। মন্টু পরে মাকে বলেছিল, জানো মা, এমন গল্প ঠিক মনে হয় সবকিছু চোখের সামনে দেখছি। বাবা কাছেই ছিলেন, বললেন, গল্পের বই পড়ার বাতিক আছে বুঝি ভদ্রলোকের? কোনো এক ইংরেজি পত্রিকায় এ ধরনের একটা গল্প পড়েছি বলে মনে হচ্ছে। মন্টু বলছিল ভদ্রলোকের সুটকেসে বই আছে সেটা সে জানে, তবে গল্পের বই কিনা তা সে জানে না। 3 দিন 3 রাত চলে এইভাবে। বাড়ির কোনো কিছুই চুরি হলো না, ভদ্রলোক কোনো উৎপাতও করলেন না। যা দেওয়া হলো তাই তৃপ্তি করে খেলেন। কোনো বাড়তি আবদার করলেন না, কোনো বিষয়ে অভিযোগও করলেন না। এ কদিনে বাবা বেশ কয়েকজন উকিল বন্ধু এসেছে মন্টুদের বাড়িতে। এমনিতেই বেশি আশেটাসে না, মন্টু জানে তারা এই দাদু কি দাদু নয় বুড়োকেই দেখতে এসেছে। মা বাবাকে দেখে মনে হয় তারা মোটামুটি বুড়োকে মেনেই নিয়েছেন। বাবাকে তো একদিন বলতেই শুনেছে মন্টু, না, লোকটা সাদাসিধে, এটা বলতেই হবে। বেশি গায়ে পড়াচ্ছে এই ভালো, তবে এরকম মানুষের বেঁচে থেকে কি লাভ কে জানে। আসলে বাড়ি ছেড়ে পালানোর মানে বোঝো তো? দায়িত্ব এড়ানো। এরা হচ্ছেন পরাশ্রয়ী জীব। সারা জীবনটাই হয়তো ওর ঘাড়ে ভর করে কাটিয়েছে। মন্টু একবার ছোট দাদু বলে ডেকে ফেলেছিল ভদ্রলোককে। তাতে তিনি শুধু মৃদু হেসে তার দিকে চেয়েছিলেন, কিছু বলেননি। মা কিন্তু মামা বলে ডাকেননি একবারও। মন্টু সে কথা বলাতে মা বলেছেন, তাতে ভদ্রলোক খুব একটা দুঃখ পাচ্ছেন বলে তো মনে হয় না। আর মামা যে ডাকবো, তারপর যদি বেরোই মামা নন, তাহলে কি অপ্রস্তুতের ব্যাপার হবে বলতো? 4 দিনের দিন ভদ্রলোক বললেন, আজ একটু বেরোবেন। আচ্ছা, নীলকণ্ঠপুর পাস যায় না? বাবা বললেন, হ্যাঁ, তা যায়। বাজার থেকে 1 ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। তাহলে ভাবছি জন্মস্থানটা একবার দেখে আসব। ফিরতে অবশ্যই বিকেল হয়ে যাবে। খেয়ে যাবেন তো? প্রশ্ন করলেন মন্টুর মা। না, সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। ওখানেই হোটেলে কোথাও খেয়ে নেব, ওর জন্য চিন্তা করো না। 9টার মধ্যেই ভদ্রলোক বেরিয়ে পড়লেন।
দুপুরে মন্টু আর লোভ সামলাতে না পেরে ভদ্রলোকের ঘর খালি, ওর সুটকেসটায় কি বই আছে সেটা দেখার শখ অনেক দিন থেকে। বাবা নেই, একতলায় বিশ্রাম করছে মা। মন্টু গিয়ে ঢুকলো ভদ্রলোকের ঘরে। সুটকেসের তালা নেই, চুরির ভয়টা নেই ভদ্রলোকের, সেটা বোঝাই যাচ্ছে। মন্টু সুটকেসের ডালাটা তুলল, কিন্তু কোথায় বই? বই তো নেই। খাতা, খান ত্রিশেক নানা রকমের, তার মধ্যে 10-12টা বাঁধিয়ে নেওয়া হয়েছে, কিন্তু খাতা খুলল মন্টু। পরিষ্কার ঝকঝকে বাংলা হাতের লেখা, পড়তে কোনো অসুবিধে নেই। মন্টু খাটের ওপর উঠল খাতাটা নিয়ে, আর পর মুহূর্তেই নেমে আসতে হলো। তার অজান্তে মা উপরে উঠে এসেছেন। ও ঘরে কি হচ্ছে মন্টু? ওনার জিনিসপত্র ঘাটাঘাটি করছো বুঝি? মন্টু সুবোধ বালকের মতো খাট থেকে নেমে এসে সুটকেসে খাতা রেখে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। যাও, নিজের ঘরে যাও, পরের জিনিস ঘাঁটতে নেই, নিজের বই পড়ো গিয়ে, যাও। 6টার একটু পরেই ফিরে এলেন ভদ্রলোক। রাত্রিরে খাবার সময় মন্টুর মা বাবাকে বেশ খানিকটা অবাক করে দিয়ে ভদ্রলোক বললেন তিনি কালই ফিরে যাচ্ছেন। তোমাদের আতিথেয়তার তুলনা নেই, কিন্তু আমার পক্ষে এক জায়গায় বেশি দিন থাকা পোষায় না। বাবা মা খবরটা শুনে অখুশি নন এটা মন্টু জানে, যদিও তার নিজের মনটা খারাপ হয়ে গেছে। বাবা বললেন, আপনি কি কলকাতায় যাবেন এখান থেকে? হ্যাঁ, তবে সেও বেশি দিনের জন্য নয়। সেখান থেকে অন্য কোথাও পাড়ি দেব। কারোর গলগ্রহ হয়ে থেকে অভ্যেস নেই। আমি সেই বাড়ি ছাড়ার পর থেকেই স্বাধীন। মা বললেন, গলগ্রহ বলছেন কেন? আমাদের তো কোনো অসুবিধা হচ্ছিল না। খানিকটা যে হচ্ছিল সেটা মন্টু জানে, কারণ সে এর মধ্যে একদিন বাবাকে বলতে শুনেছে যে এই ম্যাগির বাজারে একজন বাড়তি লোকের পিছনে খরচ অনেক। এবার মন্টু আর বাবা দুজনেই গেল ভদ্রলোককে স্টেশনে পৌঁছাতে, বাড়ির গাড়িতে করে। মন্টু জানে যে ট্রেন যখন ছাড়ল তখন অবধি বাবার মনে সন্দেহ আছে যিনি এসে রইলেন এতদিন তিনি সত্যি করেই মন্টুর দাদু কিনা। 7 দিন পরে আরেক বৃদ্ধ এসে হাজির হলেন মন্টুদের বাড়িতে। ইনি মন্টুর মায়ের শেতলা মামা। এর আগে একবারই দেখেছে মন্টু, দিদির বিয়েতে। সে কি, শীতল মামা হঠাৎ কি মনে করে? একটা কর্তব্য স্বার্থে এসেছি রে। একটা নয়, দুটো। নইলে এই বুড়ো বয়সে আজকের দিনে এমনি এমনি কেউ প্যাসেঞ্জার ট্রেনে পাড়ি দেয়? আর শোন, দুপুরে খাবো কিন্তু। নিশ্চয়ই খাবেন। কি খেতে মন চায় বলুন, এখানে সব পাওয়া যায়, কলকাতার মতো নয়। দাঁড়া দাঁড়া, আগে কাজগুলো সারি। কাঁধে ঝোলানো থলি থেকে ভদ্রলোক একটা বই বার করলেন। এই বইয়ের নাম শুনিসনি তো? মা বইটা হাতে নিয়ে বললেন, কই না তো। পুলিন তোদের বলেনি সেটা আমি জানি। ও নিশ্চয়ই বলেনি। পুলিন? আরে তোর ছোট মামা, যে লোকটা এখানে 5টা দিন কাটিয়ে গেল, তার নামটাও জানিস নি? ওই তারই লেখা এই বই। তাঁর বই? তোরা কোন রাজ্যে থাকিস বলতো? সেদিন কাগজেও তো নাম বেরিয়েছে। এমন আত্মজীবনী বাংলা সাহিত্যে আর কটা আছে বল দেখি? কিন্তু এই নাম তো। নাম তো ছদ্মনাম। সারা পৃথিবী ঘুরেছে 40টা বছর ধরে, অথচ একটুও দম্ভ নেই। সারা পৃথিবী? শোন, পুলিন রায়ের মতো অত বড় ভূপর্যটক ভারতবর্ষে আর হয়নি, বুঝলি? হয়নি। আর সবটাই ও নিজের রোজগারেই ঘুরেছে। হ্যাঁ, ওই তোষামোদি করে নয়। খালাসিগিরি থেকে শুরু করে কুলিগিরি, কাঠের মজুরি, হ্যাঁ, খবরের কাগজ বিক্রি, দোকানদারি, লরির ড্রাইভারি, হ্যাঁ, কোনো কাজ সে বাদ দেয়নি।
তার অভিজ্ঞতার কাছে গল্প হার মেনে যায়, বুঝলি? সে বাঘের কবলে পড়েছে, সাপের ছোবল খেয়েছে, সাহারায় দস্যুদের হাত থেকে রেহাই পেয়ে বেরিয়ে এসেছে, জাহাজ ডুবি থেকে সাঁতার কেটে উঠে এসেছে। 39-এ সে ভারতবর্ষ ছেড়ে আফগানিস্তানের ভেতর দিয়ে বেরিয়ে পড়ে। তার আবার কথা কি জানিস? সে মনে করে যে বাপের ঘর যদি একবার মায়া কাটানো যায়, তাহলে সেই পুরো পৃথিবীটাই হয়ে যায় তার নিজের ঘর। আর সাদা কালো ছোট বড় জঙ্গলি সভ্য সব একাকার, সব একাকার। কিন্তু এসব আমাদের বললেন না কেন? আর তোদের মতো ঘর কোনো কুপমণ্ডক কি এইসব কথা বিশ্বাস করতো? সে আসল কি নকল তাই তোরা ঠিক করতে পারিসনি। তাকে মামা বলতে ডাকতে পর্যন্ত পারিসনি। কি বলবো বল? হ্যাঁ, এত কথা কি সে তোদের বলতে যাবে? ইস, আর একবার ডেকে আনা যায় না মামাকে? পাখি উড়ে গেছে। বললে বলি দ্বীপটা দেখা হয়নি, সেখানে যাওয়ার চেষ্টা করবে। এই বইটা তোদের দিয়ে গেছে, তোদের ঠিক দেয়নি, দিয়ে দাদুকে। হ্যাঁ, বলে গিয়ে মানে ওর মনটা তো একটু কাঁচা। হ্যাঁ, ওতেই ছাপটা পড়বে ভালো। হ্যাঁ, তবে শোন, ওর পাগলাম, ওর আসল গল্পটাই শুনিসনি এখনো। হ্যাঁ, ওকে বই বই করে বললাম যে আর কটা দিন থেকে যাও, এই বই নিঘাত পুরস্কার পাবে, একাডেমি 10,000 টাকা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু সে কিছুতেই শুনবে না। আর বললে কিনা টাকা যদি আসে তো মামুদপুরে আমার ভাগ্নিকে দিয়ে দিও, সে খুব যত্ন নিয়েছে আমার। শুধু মুখে বলা নয়, কাগজে লিখে পর্যন্ত দিয়েছে। এনে এনে ধর, এই সেই টাকা ধর। মা শেতল মামার হাত থেকে খামটা নিয়ে চোখের জল মুছতে মুছতে ধরা গলায় বললেন, বোঝো ব্যাপার।